ডায়াবেটিস আছে এবং ওজন কমাতে চান, মিষ্টি খেতে ইচ্ছে করলে খেয়ে ফেলুন। অবশ্যই সেই মিষ্টি ঘরে তৈরি করতে হবে এবং চিনির পরিবর্তে ব্যবহার করতে হবে জিরো ক্যাল, কারণ জিরো ক্যালে আপনি পাচ্ছেন চিনির স্বাদ, ক্যালোরি বাদ। মাছরাঙার পর্দায় দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আজকে ডেজার্ট দিয়ে শুরু করি। আমার সেলিব্রিটি গেস্ট যিনি আমার কিচেনে আসবেন, তিনি আমাদের দেশের একজন স্বনামধন্য ডিজাইনার, বিশ্ব রঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা। কি অবস্থা? ভালো, কেমন আছেন? খুব ভালো লাগছে, কারণ কিচেনে যে দাঁড়িয়ে আছে সে তো আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী এবং আমার বিশ্বরঙের মডেল। এরই মধ্যে যারা বিশ্বরঙকে পছন্দ করে সবাই তোমার প্রচুর ছবি দেখে আমার শোরুমে গেলে, ভালো লাগে এই কথা। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদা। আপনার সাথে না আমার এত এত গল্প আছে এবং আমরা মেকআপ রুমে কথা বলছিলাম, আপনি বলছিলেন আসলে পরিচিতদের সাথে শুটিং করতে হয় না, কিন্তু আসার সময় ভালো লাগছিল যে মোটির সাথে অনেকদিন পর দেখা হবে, কারণ বৈশাখের ওই শুটের পর দেখা হয় না আমাদের। না তো ভালো লাগলো, দেখা হয়ে গেল, তাও আবার রান্নাঘরে। এবং আপনাকে রান্না করে দেখাতে হবে একটি ডেজার্ট। আমি ওইরকমই একটা আয়োজন রেখেছি, যেটা আমার মনে হয় যে দর্শক যারা দেখছেন তাদের ভালো লাগারই কথা, কারণ যেই এলিমেন্টসগুলো এখানে রাখা, উপকরণগুলো, সেটা আসলে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, বিশেষ করে আমার তো খুবই পছন্দ। দাদা ডেজার্টের নাম কি? ডেজার্টের নাম হচ্ছে আমের রসমালাই। আমের রসমালাই? কি কি লাগছে এখানে? এর মধ্যে দেখা যাচ্ছে আম স্লাইস করে রাখা আছে, আমি একটু চাকচাক করে রেখেছি, কেউ চাইলে তার নিজের পছন্দ মতো অন্য শেপেও দিতে পারে। তারপর এখানে আছে আইসক্রিম, নারকেলের দুধ, মালাই, তারপর বাদামের কুচি এবং কিশমিশ। আর সাথে জিরো ক্যাল তো থাকছে। হ্যাঁ, ওটা তো ছাড়া তো হবে না, কারণ আমরা যারা ডায়াবেটিস বা একটু সচেতন তাদের জন্য তো জিরো ক্যাল, এটা আমি ভালো করে নিজেও যেহেতু ব্যবহার করি। কারণ আমরা ক্যালোরি চাই না, চিনির ক্যালোরি চাই। সবাই এখন সৌন্দর্য প্রিয়, সবাই নিজের সুন্দর রাখতে চায়। আচ্ছা, আমরা একটু শুরু করে দিই, কারণ আইসক্রিমটা বেশিক্ষণ রাখা যাবে না। আচ্ছা, এখান থেকে পরিমাণ যেটা হবে, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব জীবের স্বাদ থাকে, তার মতো করে সে একটু কম বেশি করতে পারে। তা আমি পরিমাণ মতো কিছু উপকরণ নিয়ে একটু মিক্সচার তৈরি করি, তারপর দেখাচ্ছি। প্রথমে দিচ্ছেন নারকেলের দুধ। নারকেলের দুধ, আগে নারকেল বেটে দুধ বার করা একটা ব্যাপার ছিল, আর এখন তো সহজেই পাওয়া যায়। হ্যাঁ, রেডিমেড পাওয়া যায় না কি? এখন তো আসলে গিন্নিদের জন্য অনেক সহজ সংসার করা। আমাদের মা দিদিমারা যেভাবে কাজ করেছেন, সেই কষ্ট, সেই মশলা বাটা থেকে শুরু করে সবই তো তাদের করতে হতো। দাদা সহজ হয়েছে বলে আপনারাও এখন কিচেনে ঢুকতে পারেন। না, আমি কিন্তু সব অভ্যস্ত। আমি মশলা বাটতেও পারি, ঘর ঝাড়ু দিতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুতে পারি, মোটামুটি সবকিছুতে অভ্যস্ত। বরং শর্টকাট পদ্ধতিটা আমার পছন্দ হয় না কেন জানি। তোমার কথা বলো, কি অবস্থা? তোমার কি নিয়ে ব্যস্ততা এখন? আপাতত এখানেই আছি, আগে রান্না বান্নাগুলো শেষ করি। আবার সুচিত্রা সেনকে দেখতে পেলাম, সেটা গল্পটা একটু বলো না, কি আসলে ঘটনাটা? এটা তো আপনার আইডিয়া, তো আপনার, আপনি মেরেছেন। সেটা তো অবশ্যই বলবো যে এটা আমার বড় অ্যাচিভমেন্ট যে তোমার মধ্যে আমি সুচিত্রা সেনকে পেয়েছিলাম সেই সময়, এবং ক্যানভাসকে আমি বলেছিলাম যে তোমাকে নিয়ে যেন শ্যুটটা করে, এবং তারাও খুব খুশি হয়েছিল যে কাকে সুচিত্রা সেন করা যায়। সেই জায়গায় যখন তোমার ফেস নিয়ে কাজ করলো, আমাকে মানে ফোন করে স্পেশালি থ্যাঙ্কস দিয়েছিল যে আপনি বলাতে মোটরসাইকেল নিয়ে কাজ করলাম। আচ্ছা, এখন কিন্তু সেই আমাদের পছন্দের জিরো ক্যাল মিক্সচার দিচ্ছি। এখানেও পরিমাণটা আমার মনে হয় যে যার যার নিজের উপর নির্ভর করে, কেউ একটু বেশি, কেউ একটু কম, যে যেরকম মিষ্টিটা চায় আর কি। আচ্ছা, এবার একটা যেটা সার্ভ করবো। তুমিও খাবে? আমি তো ছিলাম আমার একার জন্য করবো। ঠিক আছে, দিন না। ঠিক আছে, কালকে না হয় কম খাবো। কিন্তু তোমার কিন্তু সামনে ফটোশুট আছে, তোমার বুঝতে হবে। তাই নাকি দাদা? আমি তো জানতাম না। ভয় পেয়ে গেছো কেন? জিরো খেলে তো কোনো প্রবলেম নাই। এখন এই মিক্সচারটা উপরে দিয়ে দেব। দাদা মালাই করে তো ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে না? হ্যাঁ, একটু যদি বেশি থাকে, কারণ হয়তো সবটা লাগবে না, তখন চাইলে ফ্রিজে রেখে হয়তো পরে আবার সেটা ইউজ করা যায়। রসমালাই কেউ নারকেলের দুধ ব্যবহার করতে পারে, সেটা আমার মাথায় কখনো আসেনি। এখন নাটস এবং কিশমিশ।
এটা তৈরি করে সার্ভও করা যেতে পারে, অথবা যেহেতু আইসক্রিম আছে ফ্রিজেও রাখা যেতে ফ্রিজে পারে। রাখা যেতে পারে, হ্যাঁ। যে হয়তো গেস্ট আসলে তো অনেক সময় কথা বলতে হয়, হুম। সময় দিতে হয় সেখানে, কিন্তু গেস্টটা আসার আগে এটা প্রিপেয়ার করে ফ্রিজে রাখা যায়, তখন সার্ভ করলে আমার মনে হয় যে ফ্রিজ সময় থেকে কম সরাসরি লাগবে সময়টা এবং কম লাগবে খুব এবং মজা লাগবে। মজা লাগবে। হলুদ সেই রং আবার দাদাকে ঘুরে ছাড়ছেই না। আবার একটা রেড না দিলে তো আর কালারটা না দিলে ভালো লাগছে না। আমার আমের রসমালাই, যেহেতু এখানে কেউ নেই, আমরা দুজনই আছি, তো হয়ে যাক। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজন ছাড়াও অনেক দর্শক আছে আমের রসমালাইয়ের পুরো প্রণালী আপনাদের জন্য। আমের রসমালাই উপকরণ: পাকা আমের টুকরো 2 কাপ, নারকেলের দুধ 500 মিলিলিটার, ম্যাঙ্গো আইসক্রিম 2 স্কুপ, মালাই 1 কাপ, কিশমিশ 1 টেবিল চামচ, বাদাম কুচি 1 টেবিল চামচ, জিরো ক্যাল 2 থেকে 3 স্যাশে। প্রথমে একটি পাত্রে নারকেলের দুধ দিন, এর সাথে কিশমিশ, মালাই, বাদাম কুচিগুলোও মেশান ও জিরো ক্যাল দিয়ে ভালো করে মেশান। এবার সার্ভিং ডিশে কিছু আমের টুকরো দিয়ে তার ওপর নারকেলের দুধের মিশ্রণটি দিন। এর ওপর ম্যাঙ্গো আইসক্রিম ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আম রসমালাই। দাদার কাজ শেষ হয়েছে, কিন্তু আরো অনেক কাজ বাকি। প্রথমত আমার সাথে অনেক গল্প করতে হবে, দ্বিতীয়ত আমাদের একজন গেস্ট আসবেন, তিনি একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন, আচ্ছা। সেটা শিখতে হবে। অনেক কাজ, কিন্তু সাথেই থাকুন, কোথাও যাবেন না, মাছরাঙার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। চলুন। ফিরে এলাম বিরতির পর। মাছরাঙার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, সঙ্গে আছেন বিপ্লব সাহা দাদা। বিপ্লব দা শুধু ডিজাইনার তা কিন্তু নন, এখন নতুন একটি পরিচয়ে আমি ওনাকে পরিচিত করব আপনাদের সাথে। সেটা হচ্ছে উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী। একটু বেশি হয়ে গেল না সঙ্গীত শিল্পী? ও মা, যেরকম গান রেকর্ড করে ফেললেন আপনি, তাও এত বড় সঙ্গীত শিল্পীদের সাথে। মুন্নিয়াপুর সাথে আসলে আমি বৌদি ডাকি, যেহেতু বকুল ভাই খুব কাছের মানুষ। গানটা তো আসলে অনেক ছোটবেলা থেকে আমার অনেক শখ, কিন্তু কখনোই শেখা হয়নি, কেন সারেগামা শিখতে হবে বলে। এবং এরকম প্রায় ফান করতে করতে বলে ঠিক আছে তুই গান গেবে একদিন, চল গান করি। তখন আমি বললাম তোমার কি ট্র্যাক আছে? বলে কি আমার অনেকগুলা অরিজিনাল ট্র্যাক আছে, তার মধ্যে চিরদিনই তুমি যে আমার, যেটা অমর সঙ্গীত, তারপর ভালোবাসা যত বড়, এরকম বলছো না একটা একটা গান। তাই ঠিক আছে চলো দুইটা করি। পিয়াল ভাই স্টুডিওতে আমরা মানে গেলাম, ওখানে প্রায় 11টার দিকে, 10:30 11টা বেজে গেছে। গিয়ে দেখি উনি অপেক্ষা করছে আমার জন্য। রাত আমি তো 10:30। হ্যাঁ, তারপর কি করব, পিয়াল ভাই তখন আসেনি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি ট্র্যাক বাজালেন। আমি বুঝতে পারছি কিভাবে গাবো, কখনো তো এরকম সিস্টেমে তো আর গাই নেই। তখন উনি রেকর্ড করা শুরু করলেন, টানা একবার গিয়ে গেল। গাওয়ার পর পিয়াল ভাইয়ের মধ্যে চলে আসছেন, চলে আসার পরে বলে কি ঠিক আছে আরেকটু টুকটাক জায়গা টাচ করতে হবে, কি একটু এই জায়গাটা একটু দেন, তো দিয়ে দিলাম। আর আমার গাইতে এত কষ্ট হচ্ছিল, আমি দম নিতে পারছিলাম না, যেহেতু টনসিল ফোলা ছিল, গলা ভাঙা ছিল। আমি কোনোভাবে অনেক কষ্ট হয়েছে আমার গাইতে। তো গান গেয়ে আমি বসে আছি, এর মধ্যে মুন্নিয়াপুর আসছে, কি শেষ? হ্যাঁ, এখন ওর পালা, ও ভয়েস দিবে। তো যথারীতি উনি ভয়েস দিলেন। মজার ঘটনা হলো, রাজন শাহ, আমি বলবো যে এখন খুব ভালো কাজ করছে, এই প্রজন্মের একজন মিউজিক ডিরেক্টর। সে ওই গান দেখে বলে কি আমি তোমাকে মৌলিক গান গাওয়াবো। আমি এটা মানতেই পারছি না, তুমি একদিন আমার স্টুডিওতে আসো, একটা সুন্দর পাহাড়ি মিউজিক করেছি আমি, যেটা আসলে ইন্ডিয়ান কোনো একটা সিঙ্গারের জন্য রেডি করেছিল। কারণ অলওয়েজ তো আসলে ফেমাস শিল্পীদের ফেমাস গানগুলোই তাদের সাথে সাথে গাওয়ার চেষ্টা করেছি, মৌলিক গান তো কখনো গাইনি, যে আমার জন্য একটা গান, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবং সে একটু একটু করে আমার ভয়েসটা নিল, পুরো গানটা দাঁড় করালো। গানটা দাঁড় করানোর পরে আমি বললাম যে এটা কি ডুয়েট হলে ভালো হয়, কে গাইবে গানটা? আমার কেন জানি বারবার কণার কথা মনে হচ্ছিল, যে কণা যদি এটার মধ্যে আসে একটু ভালো হবে। তখন কণাকে ইয়েটা পাঠালাম একটা ইনবক্সে, ফেসবুকে, বলে দাদা অনেক সুন্দর গান, তুই ভয়েস দিবি? বলে হ্যাঁ অবশ্যই দিব, কবে বলো? আমি মনে বুধবারে ফোন করেছিলাম, শুক্রবারে যথারীতি আসে, ও ভয়েস দেয়, পরে একটা কমপ্লিট গান হয়ে গেল। দাদা শো শেষ হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, কিন্তু আমাদের গল্প শেষ হবে না। অনেকদিন পরে দেখা যায়। আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একজন গেস্ট আসবে,
সারা বাংলাদেশ থেকে আমরা অনেক রেসিপি পেয়েছি। আমাদের গেস্ট খুলনা থেকে আমরা পেয়েছি, ঢাকা থেকে তো আছে, চিটগং থেকে পেয়েছি, রাজশাহী থেকে পেয়েছি, Wow. সিলেট থেকে পেয়েছি। ওনারা ওনাদের ইউনিক রেসিপি আমাদের সাথে আচ্ছা আচ্ছা শেয়ার করেছেন, শেয়ার করছেন। সেরকম একজন আসবেন, এখানেই থাকেন ঢাকায়, একটি ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন। আমার খুবই সৌভাগ্য, আমি শিখতে পারবো, কারণ গরমের সময় বা এখন তো আসলে খুব কম ঠান্ডাই থাকে, ম্যাক্সিমাম গরমই থাকে। তাহলে ওনার এই রেসিপিটা আমি সাথে করে নিয়ে যেতে পারবো, যেটা আমার ওয়াইফকেও শেয়ার করতে পারবো। দর্শক, আমার কিচেনে এখন যিনি আসবেন, ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন, তার নাম হাফিজা মুশতারি। কেমন আছেন? খুব ভালো আছি। এক ভালো পাশে আছি। দাদা, এক পাশে তুমি। মনে হচ্ছে একটা প্রজাপতি। বাবা, আমরা দুটো ডানা, মেন কিন্তু উনি। বসুন। Please, সত্যি। আসলে দাদার সাথে আমি বসলে আমার শুধু কথাই বলতে ইচ্ছা করে। এতক্ষণ অনেক কথা বলছিলাম, কিন্তু মনে হলো যে না, আমাদের আরেকটা কাজ রয়েছে। না, বাকি কাজটা এখন আপু করবেন, আর আমি বসে বসে শিখবো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার 3 মেয়ে, আমার হাজবেন্ড আছি। আর আমরা আসলে উপর নিচ করে থাকি, জয়েন্ট ফ্যামিলির মতোই। আমার শ্বশুর আছে, যা ওরা সব একসঙ্গে। বাসায় যখন দাওয়াতে তখন তো ফ্রেন্ডস থাকে, শ্বশুরবাড়ির লোক থাকে, সবাই থাকে। আপনার 3 মেয়ে, হাজবেন্ড, অনেক রান্না করতে হয়। হ্যাঁ, 40 জন তো চোখ বন্ধ করে হয়ে যায়। আপনি রান্না করার সময় আসলে কোন কোন দিক খেয়াল রাখেন? আমি প্রথমত খেয়াল রাখি যে খাবারটা আমার বাচ্চাদের পছন্দনীয় কিনা, আর সেটা ওদের জন্য স্বাস্থ্যসম্মত কিনা। আচ্ছা, আমরা তাহলে চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে, কারণ গল্প আমাদের শেষ হবে না। আপনি যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন, নাম কি? পাপায়া লাসি। পাপায়া লাসি কাঁচা পেঁপে দিয়ে করবেন না না পাকা না, পেঁপে? এটা পাকা পেঁপে দিয়ে করব। তো এটা আসলে আমার ওই ছোট মেয়ে চোখে চশমা পড়ে। হ্যাঁ, তো ওকে ডাক্তার বলেছে ফ্রুটস খাওয়ার জন্য, দুধটা বেশি খাওয়ানোর জন্য, কিন্তু সে ফ্রুটস তো খাবেই না, দুধ এমনিই খাবে না, হরলিক্স লাগবে। তো আমি ভাবলাম যে আচ্ছা কিভাবে কি করা যায়, পেঁপে দিয়ে কোনোদিন বা একটু আম দিয়ে, কিন্তু দেখা যায় ও খাচ্ছে। তো এই চিন্তা করে আমি পেঁপেটা যেহেতু চোখের জন্য ভালো, সেই চিন্তা করে আমি এটা করেছি। দর্শক, গরমের দিনে সহজ একটি ড্রিঙ্ক কিন্তু নিউট্রিশাস, পাপায়া লাসি। কিন্তু তার আগে নিচ্ছি একটি ব্রেক। সঙ্গে থাকুন মাছরাঙায়, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। চলুন। ফিরে এলাম ব্রেকের পর। মাছরাঙার পর্দায় দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। প্রথমে বিপ্লব দা তৈরি করে দেখিয়েছেন মজার একটি ডেজার্ট, এবং তার সাথে অনেক অনেক গল্প আমার হয়েছে, এবং আমাদের শুটের পরও গল্প চলতে থাকবে। কিন্তু তার আগে পাপায়া লাসি তৈরি করে দেখাবেন হাফিজা ওরফে শিল্পী ওরফে ইপ্পি। কি কি লাগছে? আমার তৈরি করতে লাগছে দুধ, ফ্রেশ ক্রিম, টক দই, পেঁপে, আর 2 ধরনের বাদাম লাগছে। আর ডেকোরেশনের জন্য আমি চেরি ইউজ করব, বরফ, আর অবশ্যই জিরো ক্যাল। আচ্ছা, বাদামের মধ্যে 2 ধরনের বাদামের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমন্ড আর পিস্তাশিও, হ্যাঁ আর গুঁড়ো দুধ ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা যেন কি? এটা হচ্ছে গোলাপ জল, ও, গোলাপ একটু জল। ফ্লেভার আসার জন্য। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ঝটপট তৈরি করে ফেলুন। প্রথমে আমি পেঁপেটা দিচ্ছি। আমি পেঁপেটা দিব, আমি যদি থিকনেসটা বেশি চাই বেশি করে দিব, আর যদি থিকনেসটা কম চাই তাহলে পরিমাণে আমি একটু কম দিব। আমরা একটু বেশি করি, কারণ 3 জন তো। আচ্ছা ঠিক আছে। এবার টক দইটা দিচ্ছি, ফ্রেশ ক্রিম আমি ডেকোরেশনের জন্য কিছু রেখে দিব। আচ্ছা আচ্ছা। এবার দিচ্ছি গরুর দুধ, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। স্বাদ না হয়ে যাবে গো। এবং বাচ্চা দুধ না খেয়ে যাবে কোথায়? আরে মায়ের জাদুটোনা দেখলা তো, খাবি না মানে? খেতেই হবে। এটাও আমি হাফ দিচ্ছি। দুধটা
দিয়ে দিচ্ছি। এবার এবার- জিরো ক্যাল আর বরফ। হ্যাঁ, এবার আমার দ্বিতীয় ধাপের কাজ। এখন আমি গোলাপ জল দিচ্ছি গোলাপ জল অল্প পরিমাণে, জাস্ট ফ্লেভার অপশনাল। কেউ যদি যে গোলাপ জল পছন্দ না না করে, করে যেমন তাহলে আমার দিবে গোলাপ না। জল একদমই পছন্দ না। আহা, তাহলে তো আগে দিতাম না। যাক, আপনার জন্য একটু আমি সহ্য করি। থ্যাংক ইউ। এটা আমি পরিমাণটা দেব যে যেমন চিনি খেতে খেতে পছন্দ করে। বা সাথে সার্ভ করা যেতে পারে হ্যাঁ, গ্লাসে, যার যেটা শেষে মিশিয়ে নিতে পারবে না। এটা খুব ভালো। হ্যাঁ, কারণ এটা তো অনেক মিহিয়ে দানার মতো। সহজে যদি চামচ কেউ দিয়ে। বেশি নিতে চায়, 4টাই দিই, একটু মিষ্টি বেশি হবে, জি, আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি। সেজন্যই 4টা। কেউ যদি বেশি ঠান্ডা খেতে চায় হুম, তাহলে বরফটা ইউজ করবে, আচ্ছা আচ্ছা। আর ঠান্ডার সমস্যা থাকলে আমি সেটা ইউজ করব। আচ্ছা আপা, এটা কি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে? হ্যাঁ, ধরেন হ্যাঁ, দেওয়া যেতে বিকেল পারে। পর্যন্ত থাকবে ঠিকঠাক? হ্যাঁ, থাকবে। ওকে, আবার